নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্য কার্যত চষে ফেলেছেন। ভোটের বাজার তাকে ছুটে বেড়াতে তো হবেই। তার বিশ্লেষণ কি বলছে, তার হাতে গরম গ্রাউন্ড রিপোর্ট কি বলছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সিপিআইএম বা বামেরা, ফিরে আসার সম্ভাবনা কতটা, এ নিয়ে কথা বলবো তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময়দা, আপনাকে স্বাগত। মানুষের আগ্রহের প্রশ্নটা দিয়েই প্রথমে শুরু করি। কি সিচুয়েশন, আপনার কি মনে হচ্ছে বামেরা কত আসন পেতে পারে? এটা না হয় একটা জ্যোতিষীর মতো প্রশ্ন হয়ে যাবে আপনাকে করা, কিন্তু ফিরে আসার জায়গাটা কতটা স্ট্রং? বামেদের ফলাফল চমকপ্রদ হবে। এবারের নির্বাচন আমার যা মনে হয়েছে সেটা হচ্ছে তৃণমূল বিরোধী সুনামি হতে চলেছে। আচ্ছা, গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের বিরুদ্ধে সুনামি হবে। মানুষের এত ঘৃণা তা এখন একটা ক্ষোভে পরিণত হয়েছে। মানুষের প্রতি এত অত্যাচার তা মানুষের ক্রোধে পরিণত হয়েছে। মানুষকে এত অবমাননা তা মানুষের ভেতরে একটা প্রতিরোধী মেজাজের জন্ম দিয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ক্রোধের আবরণ উন্মোচন, এই মেজাজের চরম প্রকাশ মানুষ ইভিএম এর মেশিনে করবেন। তৃণমূল হেরে যাচ্ছে, তৃণমূল সরকারে ফিরছে না। তাহলে সরকারটা করছে কে? আসছি আমি। এই জায়গায় মানুষ স্থিতধীর হয়ে গেছে। এনাফ ইজ এনাফ, আর সহ্য করা যাচ্ছে না। এই যে আর সহ্য করা যাচ্ছে না, এই মনোভাবটা গ্রামে গঞ্জে মফস্বলে শহরে নিম্নবিত্ত মহলে, মধ্যবিত্ত মহলে, উচ্চবিত্ত মহলে, ব্যবসায়ী মহলে, সাধারণ কর্মচারী মহলে, সমস্ত অংশের ভেতরে এই মনোভাবটা প্রধান নিয়ন্ত্রক হিসাবে কাজ করছে। এনাফ ইজ এনাফ। এটার প্রকাশ ভোট বাক্সে হবে। তৃণমূলের অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে, তৃণমূল গত 15 বছরে একটা লুম্পেন সংস্কৃতি পশ্চিমবাংলায় জন্ম দিতে পেরেছে। এই লুম্পেন সংস্কৃতিটায় যারা জড়িয়ে আছে তারা তৃণমূলের ভোট ব্যাংক। ধরুন, যে ছেলেটা মাস্টার ডিগ্রি পাশ করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসএসসি বা টেটে চাকরি পেতে পারত, সেই ছেলেটা কাজ পায়নি, কিন্তু বাঁচবার বিকল্প পন্থা না পেয়ে হয়তো তৃণমূলের সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। একেই তৃণমূল তার ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। তাকে এটাই বোঝাচ্ছে যে চাকরি বাকরির অবস্থা পৃথিবী জুড়ে খারাপ, তোমাকে এটা করেই বাঁচতে হবে, আর তৃণমূল না থাকলে এটা করতে পারবে না। অর্থাৎ তৃণমূল থাকার সঙ্গে সিন্ডিকেট রাজের বেঁচে থাকার নিশ্চয়তা, তৃণমূল থাকার সঙ্গে বালি মাফিয়া তো একজন, কিন্তু যে চ্যানেলে নদী থেকে বালিটা উঠে যেখানে বিক্রি হওয়ার জন্য যায়, এর মাঝখানে তো একটা বড় সাংগঠনিক নেটওয়ার্ক আছে। বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে গরু ঢুকছে, সেই গরুটা বাংলাদেশ যাচ্ছে নদিয়ার ভেতর দিয়ে, মুর্শিদাবাদের ভেতর দিয়ে, উত্তর 24 পরগনার ভেতর দিয়ে, দক্ষিণ 24 পরগনার ভেতর দিয়ে।
এর একটা সাংগঠনিক নেটওয়ার্ক আছে। হুম, এই নেটওয়ার্কে যুক্ত যারা, তাদেরকে তৃণমূল তার ভোট ব্যাংকে পরিণত করতে চাইছে। হুম, বলতে চাইছে তুমি এটা করে খেতে পারছো তৃণমূল মাথার উপর আছে বলে। এই যে তৃণমূলের মাথার উপরে থাকার সঙ্গে এই লোকগুলোর রুটি রুজিকে তৃণমূল জড়িয়ে নিতে পেরেছে, এটা হচ্ছে তৃণমূলের অ্যাডভান্টেজের জায়গা। আবার এগুলোর জন্য বিরক্ত অজস্র সাধারণ মানুষ তৃণমূলের ডিসঅ্যাডভান্টেজের জায়গা। এই মানুষগুলোকে বিজেপি বোঝাতে চাইছে যে সরকারটা বিজেপি করতে পারবে, বামপন্থীরা সরকার করতে পারবে না। একবার সুযোগ দিয়ে দেখুন। অনেকটা বাম আমলে ডাল ভাত শাক তরকারি খেয়ে বেঁচেছিলেন, তৃণমূল আমলে ভালো কিছু হলো না, এবার একবার ফলিডল খেয়ে দেখুন। হুম, এই যে ফলিডলের চেহারায় সোনার বাংলা নামের স্লোগান আসছে, সাধারণ মানুষ তো জানে না সোনার বাংলা বানাতে গিয়ে সোনার উত্তরপ্রদেশে হুম, কি হচ্ছে, সোনার গুজরাটে কি হচ্ছে, সোনার রাজস্থান, সোনার মধ্যপ্রদেশ, সোনার উড়িষ্যায় 8 মাস আগে বিজেপি সরকারে এসেছে, 8 মাসে 64,000 নারী নিখোঁজ হয়েছে। সাধারণ মানুষ এগুলো সবটা জানে না। আমাদের যদি বলো দুর্বলতা, আমরা সাধারণ মানুষের কাছে সবটা নিয়ে পৌঁছতে পারছি না। হুম, মূলধারার মিডিয়া এগুলোকে খবর করবে না। তোমরা ছোট মিডিয়ারা কিছুটা করো, কিছুটা আটকে থাকো, কেন থাকো জানি না। খবরের কাগজে এগুলোর দামগন্ধ নেই। ফলে এই যে গোটা মিডিয়া জগৎটাকে আম্বানি আর আদানির মালিকানাধীন করে রাখা হয়েছে, এনডিটিভির মতো টিভি 15 রায়কে তাড়িয়ে দিয়ে গৌতম আদানিরা কিনে নিল। ওদের শেয়ার মূল্য বাজারে কমতে 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 তলানিতে ঠেকেছে। 15 রায়কে নিজস্ব ব্যক্তিগত চ্যানেল খুলে ভোট কভার করতে বাংলায় আসতে হয়েছে, আগে তামিলনাড়ুতেও গেছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোর পৌঁছানোর সুযোগ অনেকটা সীমিত। এ ব্যাপারে কোনো সংশয় নেই যে আমাদের সাংগঠনিক জোর কমেছে। হুম, অতীতে যত মানুষের কাছে পৌঁছতে পারতাম তত মানুষের কাছে পৌঁছতে পারছি না। আমাদের টাকা নেই, বিজেপির টাকার কোনো হিসেব নেই। ওরা বলে 70 বছর ধরে কংগ্রেস দেশকে শোষণ করেছে, লুট করেছে। কংগ্রেসের ব্যাংক ব্যালেন্স এখন বোধহয় 1300 কোটি টাকার কাছাকাছি। আর ওরা 12 বছর ধরে ত্যাগ স্বীকার করে করে দেশকে সোনার দেশ বানাচ্ছে। বিজেপি ব্যাংক ব্যালেন্স বোধহয় 11,000 কোটি টাকার বেশি। কিন্তু সাধারণ মানুষ তো জানে না। তাহলে এই যে না জানা সাধারণ মানুষ, সেই মানুষকে বিভ্রান্ত করার জন্য একদিকে এসআইআর, মানুষকে বিপদে ফেলো, মানুষ তার রুটি রুজির সমস্যা ভুলে যাক, শিক্ষার সমস্যা ভুলে যাক, স্বাস্থ্যের সমস্যা ভুলে যাক, পরিকাঠামোর সমস্যা ভুলে যাক, শিল্পান্নয়নের কথা ভুলে যাক, হুম, কর্মসংস্থান ভুলে যাক। মানুষ খালি ছুটুক নিজের নামটা আছে কি নেই দেখতে। আর উপর দিকে নামটা থাকলে বা নামটা না থাকলে, থাকলেও সেটা আমার ধর্মীয় তাগিদ থেকে তোমার নামটাকে রেখে দিলাম, আর না থাকলে তোমার ধর্মীয় আকর্ষণের জন্য নামটা বাদ গেল। ফলে বাকি সব যে ইস্যুতে ভোট হওয়া উচিত
সেই ইস্যুগুলোকে মাইনাস করে দিয়ে ধর্ম, জাতপাত আর এই এসআইআর এর প্রহসন, এর মধ্য দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বিজেপি। খেয়াল করলে দেখবেন ওদের যত নেতা প্রচারে আসছে সকলের বক্তৃতা হচ্ছে একটাও ঘুষপেটিয়া থাকবে না। এখন তো নাম বাদ গেছে, এরপর বুলডোজার দিয়ে বাড়ি ভাঙবো। একজন প্রার্থী তো বুলডোজার দিয়ে মিছিলও করলেন। ডিটেনশন ক্যাম্প বানাবো, তাড়িয়ে দেব, এই হচ্ছে ওদের প্রচার। আর তৃণমূলেরও একই, তুমি রাম মন্দির বানিয়েছো, আমি জগন্নাথ মন্দির বানিয়েছি। 1952 সাল থেকে এদেশের মানুষ তো হিন্দু কোনোদিন হিন্দু ধর্মের মন্দিরকে সোনার চূড়োয় বাঁধিয়ে দেবে এই কারণে তো ভোট দেয়নি কোনো দলকে। মুসলমানও কোনোদিন তার ঈদগাহর জায়গাকে রূপোর পাতে মুড়ে দেবে বলে ভোট দেয়নি। ভোট দিয়েছে রুটি রুচির জন্য। এই ভোটকে 98 সাল থেকে, আরেকটু বেটার 89 সাল থেকে ধর্মীয় এতে বাধার চেষ্টা হলো। 92 উত্তরকালে সেটা খুল্লম খুল্লা এসে গেল। আর 98 সাল থেকে বাংলার রাজনীতিকে সেদিকে নিয়ে গেল মমতা ব্যানার্জি। প্রথম ঘোষণা করলো বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালাই। আরএসএস তাকে বললো দুর্গা, সে আরএসএস কে বললো দেশপ্রেমিক। ফলে এই যে বাংলার ভোটকেও কলিশুত করা হলো, তার অ্যাডভান্টেজটা বিজেপি নিতে চাইছে। কতটা সফল হবে আমি জানি না। আমরা বামপন্থীরা বরাবর রুটি রুজি, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, তার প্রশ্নে নির্বাচন চেয়েছি। নারীর নিরাপত্তা, প্রবীণদের নিরাপত্তা, তার প্রশ্নে ভোট চেয়েছি। আমরা সেই স্লোগানেই আছি। এই কথাগুলোই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই যে আপনি বললেন রাজ্য জুড়ে আমাদের সমস্ত নেতারা যারা আক্ষরিক অর্থে রাজ্য জুড়ে ঘুরছেন, আমি তো রাজ্য জুড়ে ঘুরতে পারিনি এখনো, তারা এই কথাটাই মানুষকে বলতে চাইছেন। এখন আমাদের কণ্ঠস্বর থেকে উপস্থিত মানুষের কণ্ঠস্বর হয়ে সেই মানুষগুলোর বুথে এই কণ্ঠস্বর কতটা পৌঁছচ্ছে সেটা মাপবার তো কোনো প্যারামিটার আমাদের কাছে নেই। কিন্তু যতটুকু মাপা যাচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে একটা পরিবর্তনের হাওয়া, একটা বদলের অভিমুখ নির্মিত হয়ে গেছে। আচ্ছা, এই অভিমুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই অভিমুখটা যেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, সেটা যদি নির্দিষ্ট লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে, তাহলে আবার প্রথম কথাটায় ব্যাক করছি, বামপন্থীদের রেজাল্ট মিরাক্কেল হবে, চমকপ্রদ হবে। কেউ ভাবতে পারবে না এমন ফল হবে। মানে আপনি কি ইঙ্গিত করছেন সরকারে, মানে সরকার গঠন করার মতন জায়গায় চলে যেতে পারে? দেখুন, সরকার গঠন না গঠন এটা কথাটা বলার সময় এক্ষুনি এসছে বলে আমার মনে হয় না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বামেদের ভোট অনেক বাড়বে, অনেক বাড়বে। মানে সাধারণভাবে একটা নির্বাচন থেকে আর একটা নির্বাচনের 5 বছরের ভিতর ভোটের যে সুইং হার এতদিন দেখে এসেছি আমরা, এবারে সেই হারটা হেরে যাবে। তার চাইতে অনেক বেশি ভোটের সুইং হবে। আচ্ছা, ধরুন শতাংশের হিসেবে একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনে 5% ভোট সুইং হয়েছে, 7% ভোট সুইং হয়েছে, 12% ভোট সুইং হয়েছে, এইসব বিভিন্ন বলছি। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে 12% ভোটের সুইং হয়েছিল কংগ্রেসের পক্ষে। রাজীব গান্ধী খুন হয়ে যাওয়ার পরে নির্বাচনের মাঝপথে খুন উত্তরকালে 16% ভোট সুইং হয়েছিল কংগ্রেসের পক্ষে। আচ্ছা, এই যে বিশেষ ঘটনার নিরিখে সুইং, এবার কোনো ঘটনাবিহীন সুইং, সেটাও তো সব নির্বাচনে হয়। কেরালার মতো রাজ্যে 1%, 2% সুইং এ রেজাল্ট পাল্টে যায়। আবার তামিলনাড়ুর মতো রাজ্যে
সুইং এমন হয় যে ডিএমকে মাথায় উঠে যায়, এআইইউডিএমকে শূন্য হয়ে যায়। এখন অবশ্যই এআইইউডিএমকে আর কোনো ভবিষ্যৎ নেই। যাকে সুইফট ক্লিন বলে। যতদিন জয়ললিতা ছিল, এমজি রামচন্দ্রন ছিলেন, ততদিন এআইডিএমকে মাথায় চলে যায়, ডিএমকে শূন্য হয়ে যায়। এই যে সুইং, পশ্চিমবাংলায় এবারের নির্বাচন তার চাইতেও বড় সুইং দেখবে। আচ্ছা, মানে এরকম কখনো হয়নি, মানে এই প্রথম, মানে ঐতিহাসিক। আমার নিজের ধারণা, পশ্চিমবাংলায় আজ পর্যন্ত যত শতাংশ ভোটের সুইং হয়েছে একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনে, এবারে সেই সব রেকর্ড ম্লান করে দিয়ে বামপন্থীদের পক্ষে ভোটের সুইং হবে। আপনাকে একটু আগে যে একটা প্রশ্ন আমি করেছিলাম, আমি সেটা তার একবার আসি, সেটা হচ্ছে যে সরকার তৃণমূল নেই, ধরে নাও গেল, বিজেপির সম্ভাবনা কি বেশি? মানে কোথাও কোথাও কি আপনার মনে হচ্ছে বিজেপির সম্ভাবনা বেশি, নাকি একটা জোট সরকার হিসেবে, মানে ধরুন কংগ্রেস যদি ওদিক থেকে বেশ কিছু আসন যেতে, এদিক থেকে যদি বামেরা যেতে, তাহলে একটা জোট সরকার তৈরি হতে পারে? মানে আমি জাস্ট সম্ভাবনার দিকটা বলছি। আপনি দেখুন, এরকম ভাবে না, আমরা তো টিয়া পাখি নিয়ে বসি না। হ্যাঁ, এরকম ভাবে না, মানে 294 সিটে ক্যালকুলেট করে বলার মতো যোগ্যতা আমার নেই। যে যোগ্যতা আমার নেই সে কাজ আমি করতেও যাই না, চেষ্টাও করি না কখনো। আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে সুইংটা যখন হয় তখন কাকদ্বীপেও হয়, কোচবিহারেও হয়। আমি এইটা বুঝি। এইটা খুব মানে এটা খুব মানে তুলনামূলকভাবে বলতে গেলে যেটা কোনো রহস্যজনক একটা ব্যাপার। মানে ধরুন কাকদ্বীপে যে মানুষটা বসে ভাবছে যে আমি তৃণমূলের বিরুদ্ধে দেবো বা তৃণমূলের পক্ষে দেবো, সেই একই ভাবনা কোচবিহারের লোকটা কি করে ভাবছে? মানে এই ব্যাপারটা হয় কি করে? এটা কি জানেন তো, এটা আসলে হচ্ছে মানুষের একটা মাইন্ড সেট আপ তৈরি হয়। এই যে মাইন্ড সেট আপটা তৈরি হয় মানুষের, এটা তৈরি হয় তার নিজস্ব অভিজ্ঞতার থেকে। এখন নিজস্ব অভিজ্ঞতা তো কাকদ্বীপের মানুষের আর কোচবিহারের মানুষের আলাদা না। কাকদ্বীপের মানুষও তৃণমূলের জুলুমবাজি দেখছে, লুট দুর্নীতি চুরি দেখছে। কোচবিহারের মানুষও তৃণমূলের জুলুমবাজি দেখছে, লুট দুর্নীতি চুরি দেখছে। কাকদ্বীপের মানুষও আরজিকরের কথা জানে, কোচবিহারের মানুষও আরজিকরের কথা জানে। ফলে মানুষের একটা মেন্টাল সেট আপ তৈরি হয়, মাইন্ডসেট যেটাকে বলে। এই মাইন্ডসেট আপটা তার রাজনৈতিক প্রয়োগ, ভোটদানের প্রক্রিয়ার ভিতর ঢুকে যায়। এই ঢুকে যাওয়াটা কমন, যদি না ঢুকে যাওয়াটাও কমন। আচ্ছা, এইটা যেহেতু কমন, সেহেতু আপনি দেখবেন, ধরুন 2011 সালে আমরা হেরে গেলাম। আচ্ছা, আমরা তো সর্বত্র হারলাম, মানে ওই এফেক্টটাই, হ্যাঁ, ওই ফ্যাক্টরটাই কাজ করেছিল। মানে আমাকে মানতেই হবে যে মানুষের মাইন্ড সেট আপে এটা চলে গেছিল যে এবার একটা বদল আনা দরকার। মানুষকে অসম্মান করে তো কোনো লাভ নেই, মানুষের মাইন্ড সেট আপে এটা চলে গেছিল। আমরা অনেক চেষ্টা করেছি যে এই বদল ভয়ঙ্কর চেহারা আনবে, মানুষ সে সময় মানেননি। আজকে তো সেই মানুষই রিয়েলাইজ করছেন এই বদল ভয়ঙ্কর চেহারা এনেছে। 15 বছরে একটা শিল্প হয়নি রাজ্যে, 9,000-এর বেশি প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, 21,000 নতুন মদের দোকান হয়েছে। বাম আমলে তৈরি হওয়া সংখ্যালঘুদের শিক্ষার মাদ্রাসা, একটা নতুন মাদ্রাসা হয়নি সরকার অনুমোদিত, যার টিচারদের স্যালারি সরকার দেয়। 15 বছরে মাদ্রাসার শিক্ষক নিয়োগের যে পরীক্ষা একবারও হয়নি, যা বাম আমলে প্রতিবার হতো। টেট এসএসসি বাম আমলে প্রতি বছর হতো, নিয়ম করে হতো। দুটোই একবার হয়েছে। টেটের চাকরিটা এখনো আছে, এসএসসির চাকরিটা চলে গেছে 25,753 জনের। এত বেনিয়ম, এত দুর্নীতি। বিজেপি এসে বলছে 45 দিনের ভিতর সরকারি শূন্যপদ পূরণের নোটিশ ছাড়া হবে, আর 1 বছরে সরকারি শূন্যপদ পূরণ হবে। আচ্ছা, যারা রেলের 6 লক্ষ শূন্যপদ রেখে দিয়েছে, তারা পশ্চিমবাংলার 6.5 লক্ষ শূন্যপদ পূরণ করবে? কেউ বিশ্বাস করবে? মমতা ব্যানার্জি বলছে 15 বছরে সে নাকি 2 কোটি করে কাজ দিয়েছে। পাগল না উন্মাদ? 15 দুগুণে 30 কোটি।
পশ্চিমবাংলায় মানুষ বাস করে 10.5 কোটি। হুম। আচ্ছা, 2 কোটিটা ভুল হয়ে গেছে, জিপ থেকে বেরিয়ে গেছে, 2 লক্ষ করে 30 লক্ষ হুম। পেয়েছে কাজ। 30 লক্ষ ছেলে মেয়ে পশ্চিমবাংলায়। আপনার চেনা আছে একজনও যে কাজ পেয়েছে? খোঁজ নিতে হবে, কিন্তু একই সঙ্গে এটাও তো দেখতে হবে যে পরিযায়ীর সংখ্যাও তো বেড়ে গেছে। তার মানে হচ্ছে কাজ পায়নি। হ্যাঁ। তার মানে কাজ পায়নি। সেই যুক্তি ধরলে তো তাই দাঁড়ায়। হ্যাঁ, তাহলে কাজ নেই। হুম। আসলে একটাও কারখানা হয়নি, কাজ পাবেন কোত্থেকে? কাজ হতে হলেও তো শিল্প লাগবে। হুম। শিল্প ছাড়া তো আপনি কাজ পাবেন না। হুম। একটা শিল্প হয়নি। সিঙ্গুরকে তাড়িয়েছিল প্রথমে, হুম। তারপরে শালবনীতে এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প, 1400 একর জমি দিয়েছিল বাম সরকার। হুম। চলে গেল 2019 সালের 19শে মে, অন্ধ্রপ্রদেশের নেলদোরে চলে গেল। রঘুনাথপুরের শ্যাম স্টিল, ভারতের সবচাইতে বড় স্টিল কারখানা, চলে গেল। একটা নতুন কারখানা এলো না। স্পেনে বসে সৌরভ গাঙ্গুলি বললেন শালবনীর জমিতে কারখানা বানাবেন। হুম। পাবেন কি করে শালবনীর জমিটা? কোন মূলধারার মিডিয়া আলোচনাই করলো না যে শালবনীর জমিটা সৌরভ গাঙ্গুলিকে দেবে কি করে সরকার। দিতেই তো পারবে না আইন মতো। এই যে অজস্র মিথ্যাচারে রাজ্যটা চলছে, কাকদ্বীপের মানুষও দেখছে, কোচবিহারের মানুষও দেখছে, আলিপুরদুয়ারের মানুষও দেখছে, পশ্চিম মেদিনীপুরের মানুষও দেখছে। তাহলে মানুষের দেখাটা তো এক। তাহলে মানুষের দেখাটা যদি এক হয়, তাহলে দেখার উপলব্ধিটা আলাদা হবে কি করে? বুঝতে পেরেছি। কোনো রাস্তা নেই আলাদা হওয়ার। হুম। ফলে বিজেপি যেগুলো বলছে হুম। সেগুলো যে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে, হুম। এটা মানুষ যত বেশি বেশি বুঝবে, তত বেশি বেশি হচ্ছে বিজেপির ভোট পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে। আচ্ছা। আমাদের কাজ সেটা মানুষকে বোঝানো। কিন্তু কেন মূলধারার মিডিয়া এই প্রশ্ন করবে না যে আপনি বলছেন এই রাজ্যে সরকারি শূন্যপদ পূরণ করবেন? হুম। আপনি বিহারে সরকারি শূন্যপদ পূরণ করেছেন? আপনার গুজরাটে সরকারি শূন্যপদ কত? আপনার উত্তরপ্রদেশে সরকারি শূন্যপদ কত? এটা তো বিজেপির সার্টেন টাইম চেয়েছে অবশ্য তার মধ্যে যে একটু পূরণ করার জন্য। আরে, টাইম তো বিহারেও চেয়েছিল, হ্যাঁ, সেটা অবশ্য ঘটনা। টাইম তো গুজরাটেও চেয়েছিল, টাইম তো উত্তরপ্রদেশেও চেয়েছিল। সে টাইম তো পেরিয়ে কবে ভূত হয়ে গেছে। টাইম তো মহারাষ্ট্রেও চেয়েছিল, কবে ভূত হয়ে গেছে সে টাইম পেরিয়ে। সবচাইতে বেশি নারীদের উপর অপরাধ ডবল ইঞ্জিনের রাজস্থানে, দ্বিতীয় মধ্যপ্রদেশে, তৃতীয় উত্তরপ্রদেশে, চতুর্থ পশ্চিমবাংলায়। আবার সবচাইতে বেশি 18 বছরে কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় পশ্চিমবাংলায় প্রথম। হুম। কোথায় কন্যাশ্রীর সাফল্য? কন্যাশ্রীতে অমুক টাকা পেয়েছে, এটা কন্যাশ্রীর সাফল্য না। কন্যাশ্রীর সাফল্য হচ্ছে 18 বছর বয়সের পর একটা মেয়ে স্বাবলম্বী হয়েছে। হুম। হুম। 18 বছর বয়সের আগে তার বিয়ে হয়ে যাচ্ছে। হুম। এটা কি সাফল্য? হ্যাঁ, তাই তো। ফলে এই যে সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, আমাদের রাজ্যে একটা সাইকেল উৎপাদন কারখানা করা গেল না। আপনার অরিজিনাল জেলা বর্ধমানে সেন্ডালে সাইকেল কারখানা ছিল, হুম। 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 সেটাকে পরে ভারত সরকার অধিগ্রহণ করলো, নাম নিল ভারত সাইকেল। এক্স্যাক্টলি। হ্যাঁ, বন্ধ হয়ে গেল, সে দীর্ঘদিন বন্ধ হয়েছে। দীর্ঘদিন বন্ধ। হ্যাঁ। আমি বিধানসভায় বিধায়ক থাকতে বারবার প্রস্তাব দিয়েছি হুম। যে সেটাকে আবার আধুনিকীকরণ করুন। হুম। এত সাইকেল আপনি জলন্ধরের কোম্পানি থেকে কিনছেন কেন? এই সাইকেলটা সেখানে উৎপাদন হোক, রাজ্য সরকারের ব্যয় কমবে, রাজ্য সরকারের আয় হবে। কে শোনে কার কথা? ফলে একটা রাজ্য যখন আর্থিক দিক থেকে মদের উপর নির্ভরশীল হয়ে যায়, ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েটা বামফ্রন্ট সরকার বানিয়েছিল। এবার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আপনি এই নিমতার থেকে কল্যাণী পর্যন্ত চলে যান, রাস্তার দুধারে 10টা বার ড্যান্সের কেন্দ্র, একেবারে মানুষের পাড়ার মধ্যে।
বসতি এলাকার মধ্যে কোন সংস্কৃতির চাষ হচ্ছে? আমার মনে আছে বাবাকে আপনি একটা বইমেলার সময় একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে আপনি বলেছিলেন যে কংগ্রেস যদি বামেদের সঙ্গে জোট না করে তাহলে একটা মহা ভুল করবে। আজকে আলটিমেটলি তাই হয়েছে, জোটটা হয়নি। আজকের ডেটে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, কংগ্রেস কি ভুল করলো, নাকি কংগ্রেস নিজেদের মতন বড় হওয়ার চেষ্টা করছে? এক, আর দু নম্বর হচ্ছে যে এই যে ধরুন রাহুল আসছেন, ওদিকে প্রিয়াঙ্কা আসবেন বলে শোনা যাচ্ছে, এই যে এদের যে হঠাৎ বাংলার দিকে ফোকাসটা বাড়লো, তাতে কি আসলে ভোটের বাজারে খানিকটা কংগ্রেস স্বাবলম্বী হবে? শূন্যতা কাটার তো ব্যাপারে ওদেরও রয়েছে। দেখুন, আমি চাই তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তির শক্তি বাড়ুক, এবং এটা চাই বলেই আমরা প্রথম থেকে এই কথাটা বলে এসেছি, তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তি এক হোক নির্বাচনে। বলেছেন এটা সত্যি, বারবার বলেছি। একাধিকবার বলেছেন, সত্যি এটা। সেটা দল হিসাবে কংগ্রেস হতে পারলো না, হুম, কিন্তু মানুষ হিসাবে কংগ্রেসের সমর্থকরা হতে পারেন। সেই রাস্তা তো, দরজা তো খোলাই আছে। সেটা যদি মানুষ হিসাবে কংগ্রেসের সমর্থকরা হন, হুম, তাহলে সেটা পশ্চিমবাংলার রাজনীতির জন্য শুভ সংকেত, ভবিষ্যতের জন্য শুভ সংকেত। আমি তো ব্যক্তিগতভাবে চাই অধীর চৌধুরী ভোটে জিতুন, আমার বলতে গলাও কাঁপছে না। অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষ পশ্চিমবাংলার বিধানসভায় গেলে বিধানসভার অভ্যন্তরের লড়াইটা ভালো হয়, এ স্বীকার করতে দ্বিধা আছে কেন, দ্বিধা হবে কেন? এবং আমার ধারণা অধীর রঞ্জন চৌধুরীও চান বিকাশ রঞ্জন ভট্টাচার্য জিতুন, বাংলার ভালোর জন্য। আমি হ্যাঁ, হুম, শুনুন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে তো দেশ বড়। হুম, এখন দেশ সংকটে, রাজ্য সংকটে, সংকীর্ণ দলীয় ভাবনা দিয়ে রাজ্যের সংকট অতিক্রম করা যাবে না। আপনি বিকাশবাবুর প্রসঙ্গটা তুলেন বলেই আপনাকে আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে যাদবপুরে বিকাশবাবুর সম্ভাবনা আপনি কতটা দেখছেন? বিকাশবাবু দীর্ঘদিন এই রাজনীতিতে আছেন, সাংসদ ছিলেন সদ্য, সেখান থেকে বেরিয়ে এসেছেন, মানে মেয়াদ পুড়িয়েছে তার, কি সম্ভাবনা দেখছেন আপনি? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 294টা কেন্দ্রে যত প্রার্থী দাঁড়িয়েছে, হুম, সর্বসেরা প্রার্থীকে আমার নির্দ্বিধায় উত্তর হবে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কারণ বলুন আপনি একটু, মানে আপনি দীর্ঘদিন ছিলেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চাইতে উজ্জ্বলতর একটা চেহারা আপনি দেখাতে পারবেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যোগ্যতা, মানুষের জন্য তার লড়াই, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সততা, হুম, বিশাল উকিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাইলে শুধু সুপ্রিম কোর্ট করে 300 কোটি টাকার মালিক হতে পারতেন, কিন্তু হলফনামায় বলেছেন তার 14 কোটি টাকার সম্পত্তি আছে। হুম, 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 অসুবিধা হয়নি তো। চাইলে যে লোকটা 300 কোটি টাকা সম্পত্তি করতে পারত, সে লোকটা 14 কোটি টাকায় গিয়ে আটকে গেছে, বাকিটা সেই জনগণের জন্য করেছে। অনেক ক্ষেত্রে শোনা যায় যে উনি 5 বছর মেয়র ছিলেন, কলকাতা কর্পোরেশনের ফান্ডে 500 কোটি টাকা রেখে গেছিলেন, হ্যাঁ, আর আজকে কলকাতা কর্পোরেশন দেউলিয়া। ভাববে না মানুষ? এই বিকাশবাবুকেই তো আবার বিরোধীরা চাকরি খেকো বলে। আরে 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, 25,753 জনকে চাকরি দেওয়া হয়েছিল, ধরে নিচ্ছি তার ভিতর 15,000 সৎভাবে চাকরি পেয়েছিল, 10,000 বেআইনি ভাবে চাকরি পেয়েছিল। এক্সাক্ট সংখ্যাটাই তো জানতে চাওয়া হয়েছিল। বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এসএসসি কে নির্দেশ দিয়েছে, আমাদের কি বলে রাজ্যের শিক্ষা মন্ত্রককে, স্কুল শিক্ষা দপ্তরকে বারবার বলেছে জেনুইন ইঞ্জিনিয়ারের তালিকা দাও। যদি দিত খালি ইঞ্জিনিয়ারদের চাকরি যেত, জেনুইনদের চাকরি থাকতো। কতবার সুযোগ দিয়েছে কোর্ট, দেননি। এইবার আমি আসলে ক্লাস 9 ফেল, আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা স্কুলের অঙ্কের মাস্টার হলাম, আপনি আপনার ছেলেকে সেখানে পড়াবেন?
আমার চাকরি বাঁচানোর জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন? উল্টো দিকটা ভাবছেন না কেন কেউ? আপনি আমার কাছে জল চাইলেন, আমি আপনাকে জল এনে দিলাম হাফ গ্লাস। আপনি বললেন হাফ গ্লাস জল, আমি বললাম হাফ গ্লাস খালি। দুটোই তো সত্য। খালি হাফ গ্লাস জলটা তো সত্য না, হাফ গ্লাস খালিটাও তো সত্য। তাহলে আপনি এইটা দেখছেন চাকরি চলে গেল। এবার আপনি ভাবুন তো, 22 লক্ষ আবেদন করেছিল, এর ভিতর যে কেউ চাকরি পেতে পারত। এই যে 10,000 বেআইনি পেয়েছে, যারা পায়নি 22 লক্ষের ভিতর 25,753 পেয়েছে, তার মানে 21,75,000 পায়নি। এই 21,75,000-এর ভিতর যে কোনো 10,000 পেতে পারতো, যেগুলো ওগুলো বেআইনি না হতো। তাহলে ওই বঞ্চিতরা কি অপরাধ করেছে? মামলা তো বিকাশ ভট্টাচার্য করেনি, মামলা ওই 21,75,000 করেছে। বিকাশ ভট্টাচার্য তাদের মামলাটা লড়েছে, এটাই তো আইনজীবীর কাজ। আইনজীবী মামলা লড়েছে, মামলা জিতেছে। রাজ্যের সরকারের আপনার আমার ট্যাক্সের পয়সা খরচ করে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, তাদের দাঁড় করিয়েও মমতা ব্যানার্জির সরকার জেতেনি। এত বড় বড় আইনজীবী, মুকুল রোহতঙ্গী আর মোহন গুরুস্বামী, RSS এর বড় মাপের নেতা, তার মেয়ে মেনকা গুরুস্বামীকে পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া হলো। আর এখানে এসে বলছে বাংলা আবার জিতবে বাংলা। কোন বাংলার প্রতিনিধি মেনকা গুরুস্বামী? কোন বাংলার প্রতিনিধি রাজীব কুমার? মানুষ ভাববে না? তন্ময়দা, আপনি 2016 সালে যে ভোটটা নিয়ে খুব চর্চা হয় যে বামেতে ফিরে আসার কথা ছিল, 2016 সালে আপনি দমদম উত্তর থেকে দাঁড়ান, চন্দ্রিমা ভট্টাচার্যকে হারিয়ে আপনি জেতেন। আমার প্রশ্ন খুব স্পেসিফিক এবং দুটো প্রশ্ন এই পরিপ্রেক্ষিতে। একটা হচ্ছে, দমদম উত্তরের ক্যারেক্টারকে খুব সাহসী, বারবার বদল করে আপনি জিতেছেন, আপনাকে হারিয়েছে। দীপশিতা ধর এবার আপনার উত্তরসূরি হিসেবে 10 বছর পর দাঁড়াচ্ছে, আপনি সম্ভাবনা কি দেখছেন? খুবই ভালো। 2016 সালে আমি খুব স্পষ্ট করে সততার সাথে বলছি, আমি প্রার্থী হওয়ার পরে দমদম উত্তরের যে মেজাজটা দেখেছিলাম, সাধারণ মানুষের ভেতর যে মেজাজটা দেখেছিলাম, 2026 সালে সেই মেজাজটা আমি আবার ফিরে আসতে দেখছি, যেটা 2021 সালে আমি দেখিনি। আচ্ছা, 2026 সালে আমি আবার সেই মেজাজটা ফিরে আসতে দেখছি। এখন ওই উত্তম কুমারের গানের মতো সন্ন্যাসী রাজার মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নয়। যদি এই গানটা লাইনটা সত্যি হয়, তাহলে জনগণের এই মেজাজটা যদি আসল রাজা হয়, তাহলে 2026-2016 পুনরাবৃত্তি। চন্দ্রিমা ভট্টাচার্য কি, মানে আপনি যেহেতু লড়েছেন তার বিরুদ্ধে দুবার, আমি সেই কারণে জিজ্ঞেস করছি, মানে কিরকম মানে কতটা কঠিন প্রার্থী এই প্রতিপক্ষ, সেই অর্থে আপনি হারিয়েছেন, আপনি হেরেওছেন, আমি দুটো অ্যাঙ্গেল থেকে। আমি একদমই কঠিন প্রতিপক্ষ বলে মনে করি না। আচ্ছা, কেন মনে করেন না? মনে করি না তার কারণ হচ্ছে, ভদ্রমহিলার কোনো রাজনৈতিক যোগ্যতা আছে বলে আমার কোনোদিনই মনে হয়নি। বেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ, হয়তো তার অজস্র অপকর্মের নীরব সাক্ষীও বটে। কিন্তু রাজনৈতিক যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা, রাজ্যের অর্থমন্ত্রী, অর্থনীতি সম্পর্কে ধারণা, সমাজবিজ্ঞান সম্পর্কে ধারণা, এগুলোকে আমার কখনো উন্নত মানের মনে হয়নি। আচ্ছা, ধরুন আমরা দমদম উত্তরে একটা স্টেডিয়াম বানাচ্ছিলাম, আমাদের যখন পৌরসভা ছিল তখন সুনীল চক্রবর্তী চেয়ারম্যান, অসাধারণ মানুষ, অত্যন্ত কর্মঠ। সুনীলদা স্টেডিয়ামটা বানানোর কাজে অনেকটা অগ্রসর হয়েছিলেন।
রাজ্য সরকারের অনুমোদন, বাজেট সব জায়গায় ঢুকতে পেরেছিলেন। 2011 আমরা হেরে গেলাম, স্টেডিয়ামটা একদম সেই অবস্থায় পড়ে আছে। উনি 10 বছরের এমএলএ, 15 বছরের ভিতর, মানে ওই বিধানসভা কেন্দ্রের। কি এগোলেন? ওখানে উত্তর দমদম পৌর হাসপাতাল সুনীলদারা হাতে করে তৈরি করেছেন। সুনীলদা, চানুদা ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের ওখানকার পার্টির নেতা সুরঞ্জন ত্রিপাঠী। সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে তারা অর্থ সংগ্রহ করেছেন এবং মানুষ যেভাবে অর্থ দিয়েছে, এ অকল্পনীয়, ভাবা যায় না। কি না, আমার এলাকায় আমার একটা মিউনিসিপ্যালিটির হাসপাতাল হবে এবং প্র্যাকটিক্যালি সত্যিকারের একটা আধুনিক মানের হাসপাতাল হয়ে গেছিল সেটা, ইন রিয়েল সেন্স। হাসপাতালটাকে এখন শ্মশান বানিয়ে দিয়েছে তৃণমূল। বুঝতে পেরেছি। তুমি একটা এমএলএ, মন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী রক্ষা করতে পারতেন না? আরে তৈরি করার দায়িত্বটা তো নিতে হয়নি, রক্ষা করার কাজটা করতে পারতেন না? আপনার সামনে বড়নগর, আপনি বড়নগর থেকেও বাই ইলেকশন লড়েছেন, তার পেছনে পানিহাটি, তার মাঝে কামারহাটি, এই তিনটে জোন, মানে তিনটে এলাকা, বিধানসভা এলাকা। সজলদার সঙ্গে আপনার, মানে সজলদা বারবার বলেন যে আপনি না দাঁড়ালে শান্তি কাকা হয়তো হারিয়ে না না, সজলের সাথে আমার অত্যন্ত ভালো ব্যক্তিগত সম্পর্ক। এবারে কি মনে হচ্ছে? না না, শোনেন, ভোটের লড়াই, রাজনীতির লড়াই একটা আলাদা জিনিস। সজলের সাথে আমার অত্যন্ত ভালো ব্যক্তিগত সম্পর্ক। শুভেন্দু অধিকারের সাথে আমার অত্যন্ত ভালো ব্যক্তিগত সম্পর্ক। তৃণমূলের নেতা পার্থ ভৌমিক আমার ব্যক্তিগত বন্ধু। ওদের সমীর চক্রবর্তী বুয়া আমার ব্যক্তিগত বন্ধু। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস আমার ব্যক্তিগত বন্ধু। এবং আমি কখনোই মনে করি না রাজনৈতিক বিরোধিতা ব্যক্তিগত বন্ধুত্বে, ব্যক্তিগত সম্পর্কে তা কোনো চির আনতে পারে। আমার ধারণা, আমি যাদের নাম বললাম তারাও কেউ মনে করে না, এটা তাদের সম্পর্কে আমার মূল্যায়ন। সুতরাং এদের সঙ্গে আমি রাজনীতির নীতির লড়াইটা লড়বো। কিন্তু ব্যক্তিগতভাবে আমি অবশ্যই অরূপের সমালোচনা করব যে মেসি কাণ্ডে তুমি যা করলে এটা ভাই চক্ষু লজ্জার মাথা খেয়ে করেছো, এই সমালোচনাটা করবো, অরূপকে সামনেও দেখা হলেও করবো। ফলে এই রিলেশনটা এক জিনিস, আর নির্বাচন যেখানে নীতির লড়াই। আমি তো একটা নীতির মানুষ, একটা নীতির সঙ্গে তো আমি বড় হয়েছি। আমার রক্তে মাংসে অস্থি মজ্জায় একটা নীতি মিশে আছে। এটা তো জামা না, একটা নীতি তো জামা না যে আমি চাইলাম আর চারটে বোতাম খুলে জামাটা খুলে কাস্তে দিয়ে দিলাম। আমার কাছে নীতি জামা না, আমার কাছে আদর্শ কোনো পোশাক না যে খুলে আরেকটা আদর্শের পোশাক পরে দিলাম। ফলে আমার নীতি এবং আদর্শে অবিচল থেকে আমার পার্সোনাল রিলেশন, সজলের সাথে আমার খুব ভালো সম্পর্ক। প্র্যাকটিক্যালি সজলের ওখানে যা অনুষ্ঠান সজল করে আমাকে আমন্ত্রণ জানায়, আমি ওর ওই কি বলে খাবার উৎসবে গেছি, আমাকে আদর করে যত্ন করে খাইয়েছে, কেন অস্বীকার করতে যাব? এই যে বড়নগরে প্রচার করতে এসছে, রাস্তায় কখনো আমাকে দেখলে পরেই এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে, আমি অস্বীকার করতে যাব কেন? আমি যদিও প্রণাম নিই না, আমি সরে ওর হাত দুটো ধরে ফেলি, কিন্তু এটা করে আমি কেন অস্বীকার করতে যাব? কিন্তু তার জন্য সজলের রাজনীতির সাথে আমার একমত হতে হবে কেন? আমি এই নীতির জায়গা থেকে জিজ্ঞেস করছিলাম। অবশ্যই দেখেন, কলতান মানে আমাদের সবচাইতে লড়াকু প্রার্থীদের একজন। মানস মুখার্জি 3 বারের এমএলএ। কামারহাটির মানে কি বলবো, পায়ের নখ থেকে মাথার চুল অব্দি মানস মুখার্জির মুখস্থ। মানস মুখার্জি অত্যন্ত ভালো সংগঠক, মানস মুখার্জি অত্যন্ত ভালো ভোট বোঝেন। কিন্তু এই মানুষদাই তো হেরেছেন মদনদার কাছে। আরে হেরেছেন, জিতেও তো ছেন, জিতেও তো ছেন, অবশ্যই জিতেছেন। সুতরাং শুধু হেরেছেনটা হিসাব হবে কেন? জিতেছেনটাও তো হিসেব নিশ্চিতভাবে, হ্যাঁ, একেবারেই তাই। সায়নদীপ
আমাদের যারা ভবিষ্যতে নেতৃত্বের সম্ভাবনাময়, তাদের ভিতর অন্যতম আকর্ষণীয় মুখ। জনগণ গ্রহণ করছে বরানগরের মানুষ। যে মিছিল সায়নদীপ করেছে এই কদিন আগে, আমি ছিলাম না, আমি তখন উত্তর দিনাজপুরে ছিলাম, আমি এসে যা রিপোর্ট পাচ্ছি, মানে সে একদম আবেগ এবং মেজাজের প্রদর্শন হয়েছে সেই মিছিলে। আচ্ছা, ফলে এই যে সবকিছু মিলে, আমি ওই যে বলছি, সবকিছু মিলে যে মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপটা মানুষের বামপন্থীদের পক্ষে আসছে। যে কারণে আপনি মিরাকেলের কথাটা বলছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। ফলে আমি বলছি যে এবারের নির্বাচনী ফলাফল অ্যান্টি টিএমসি মিরাকেল রেজাল্ট এনে দেবে। আমি আপনাকে দুটো বিষয় খুব স্পেসিফিক জিজ্ঞেস করবো। মীনাক্ষীর সম্ভাবনা কতটা দেখছেন? দেখুন, আমি না ওটা সিল ধরে ধরে সম্ভাবনা, আমি এই গোটা বাংলার মানুষের মনে প্রাণে, মনের কাছে, প্রাণের কাছে পৌঁছে যাওয়া একটা মেয়ে। এই কারণে জিজ্ঞেস করেন। মীনাক্ষীকে আমি আমার মেয়ে বলে ডাকি। ও গোটা বাংলার মানুষের মনের কাছে, প্রাণের কাছে পৌঁছে যাওয়া একটা মেয়ে। ওর শরীরে মাটির গন্ধ আছে, ওর শরীরে লড়াইয়ের গন্ধ আছে। মীনাক্ষীর সঙ্গে কথা বললে শান্তি হয়, মনে একটা প্রশান্তি আসে। ভয় পাওয়া মুহূর্তে মীনাক্ষীকে পাশে পেলে ভয় দূরে চলে গিয়ে বুকে একটা সাহস আসে। সেই মেয়েটা গ্রহণীয় হবে না, এ কখনো হতে পারে? অসম্ভবের রাজ্যে তো আমরা কেউ বাস করি না। সম্ভাবনার দরজা খুলছে।